নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 11-এর যে পল সায়েন্স পরীক্ষা কালকে রয়েছে দুর্গাপূজার আগে, তোমরা অবশ্যই এখানে যে পিডিএফটার দিকে আমি যা কিছু দেখাবো তোমরা অবশ্যই এগুলি ফলো করবে। যে একের মানগুলি আমি এখানে দেখাবো, তোমরা একের মানগুলি দেখবে যে তোমরা টিউশন সেন্টারে বা বাড়িতে এগুলি পড়েছো কিনা। যদি পড়ে থাকে তাহলে কিন্তু ভালো কথা, আর যদি না পড়ে থাকো তোমরা অবশ্যই পিডিএফটা থেকে পড়ে নেবে। আর যাদের পিডিএফ দরকার, আমি এখানে কম্পিউটার স্ক্রিনে বা তোমাদের যে ভিডিওটা দেখছো ভিডিওটা আমি পুরোটা পিডিএফ সুন্দরভাবে দেখাবো, তোমরা অবশ্যই এখান থেকে পড়ে নেবে। আর যাদের পিডিএফটা দরকার তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে আমার সাথে মেসেজ করতে পারো। কিভাবে পিডিএফটা নিতে হয় এটা আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? তো এখন চলো আমরা যাই কম্পিউটার স্ক্রিনে, ঠিক আছে? তারপর দেখো যে প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে, যে প্রথম যে অধ্যায়টা রয়েছে, এর নাম হচ্ছে সংবিধান কেন এবং কিভাবে রচিত হয়, ঠিক আছে? চলো, প্রথম যে অধ্যায়টা রয়েছে সংবিধান, সংবিধান কেন এবং কিভাবে এগুলি রচনা হয়, ঠিক আছে? তারপর তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে এটা সংবিধান বলতে কি বুঝো। তারপরে কোশ্চেন রয়েছে যে ভারতের সংবিধানের ক্ষমতার উপর কোনো সীমাবদ্ধতা আছে কি, ঠিক আছে? তারপর দেখো ভারতের সংবিধান কে রচনা করে, ঠিক আছে, কোন উদ্দেশ্যে রচনা করা হয়, অনেকগুলি কোশ্চেন রয়েছে এখানে। গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল, ভারতের সংবিধান কখন বলবৎ হয়েছিল, ঠিক আছে? মনে রাখবে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর, আর ভারতের সংবিধান চালু হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি, মোটামুটি 2 মাস পরে, ঠিক আছে? গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ঠিক আছে? তারপর দেখো ভারতের সংবিধানে একটি উৎস লেখো। ভারত শাসন আইন, ঠিক আছে? শরীর একটু খারাপ, তার জন্য আমাকে মাফ করবেন। তারপর দেখো অনেকগুলি কোশ্চেন আমি এখানে দিয়েছি। এখানে আমেরিকা যুক্তরাষ্ট্র আইনসভার নাম কি? কংগ্রেস। এখানে এই অধ্যায়তে 5 মার্ক অনেকগুলি কোশ্চেন আসবে। এখান থেকে আমি 5 মার্ক একটা বলছি, যেগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে? দেখো এগুলি। দেখো ভারতের সংবিধানকে জীবন্ত দলিল বলা হয়, এটা ভালো করে পড়ে নেবে, আমাদের নোট বই এটা রয়েছে, ঠিক আছে? তারপর দেখো লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য, এটা তোমরা পড়ে নেবে, এটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে। তারপর নমনীয় সংবিধান, সংবিধান এবং অনিয়মনীয় সংবিধানের মধ্যে পার্থক্যগুলি এখানে তোমরা, আর সুপারিশগুলি তোমরা এখানে মন্ত্রিপরিষদ যে কোনো 4টি সুপারিশ তোমরা অবশ্যই এখান থেকে দেখতে পারো, বা তোমরা বই থেকে এগুলি ফলো করতে পারো, ঠিক আছে? তারপর দেখো ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু লিখিত সংবিধান, নমনীয় আর অনমনীয়, আর ভারতের সংবিধানের যে বৈশিষ্ট্য, এই 3টা কোশ্চেন অতিরিক্ত ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে? ভারতের সংবিধানের উৎস এখানে রয়েছে, গণপরিষদের গঠন ও কার্যাবলী, এই কোশ্চেনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা মনে নিতে পারো, ঠিক আছে? এই 4টা কোশ্চেন ভালো করে শিখো, আশা করি এখান থেকে একটা কোশ্চেন তোমাদের কমন পড়বে। আর যদি সবগুলি কোশ্চেন শিখো তাদের তো কমন পড়বেই তোমাদের, ঠিক আছে? তারপর দেখো এটা ভারতীয় সংবিধানে অধিকার সমূহ, ঠিক আছে? তারপর দেখো প্রথম যে কোয়েশ্চেন রয়েছে, যে ভারতের সংবিধানে কয় প্রকার স্বাধীনতা প্রদান করেছে? আমাদের 6 প্রকার। মনে রাখবে আমাদের কয়টা আমাদের স্বাধীনতার যে কয় প্রকার রয়েছে? আমাদের 6 প্রকার রয়েছে, ঠিক আছে? অধিকারও আমাদের 6 প্রকার রয়েছে, মনে রাখবে এটা। অধিকারই এই স্বাধীনতা প্রদান, ঠিক আছে? মনে রাখবে এটা। তারপর তো এটাও মনে রাখবে যে আমাদের যে অধিকারগুলি রয়েছে, আমাদের 6টা অধিকার রয়েছে, আর যে আমাদের কর্তব্য রয়েছে এটা কিন্তু আমাদের 11টা রয়েছে, এটাও মনে রাখবে তোমাদের, ঠিক আছে? তারপর দেখো কে মৌলিক অধিকারগুলো সংশোধন করতে পারে? কেন্দ্রীয় সংসদ এগুলো সংশোধন করতে পারে। বন্দি প্রত্যক্ষীকরণ কি খুব সুন্দর কোশ্চেন পরীক্ষায় আসবে, 2 এর মান নাহলে 3 এর মান বা 1 এর মানে, এটা কোশ্চেন এবার আসবে পরীক্ষায়, ঠিক আছে? বন্দি প্রত্যক্ষীকরণ কি? বন্দিকে আদালতে সরাসরি হাজির করার নামই হলো বন্দি প্রত্যক্ষীকরণ, ঠিক আছে? তারপর দেখো অনেকগুলি কোশ্চেন রয়েছে এখানে, অনেকগুলি কোশ্চেন দিয়েছি এখানে, আশা করি এখান থেকে কমন পড়বেই, ঠিক আছে? এই অধ্যায়তে অনেকগুলি 2 এর মানও আসবে এখানে। তো মৌলিক অধিকার বলতে কি বুঝো, অনেকগুলি কোশ্চেন দিয়েছি। এই যে কোশ্চেন আমি এখান থেকে দেখাচ্ছি, অধিকার পিচ্ছা বা অধিকার পুচ্ছ বা অধিকার পিচ্ছা কাকে বলে, উৎপ্রেষণ কাকে বলে, পরমাদেশ কাকে বলে, এই 3টা কোশ্চেন ভালো করে পড়ো। আর বন্ধু প্রত্যক্ষীকরণ কাকে বলে, এই 4টা কোশ্চেন ভালো করে পড়ো, পরীক্ষায় 1টা বা 2টা কোশ্চেন এখান থেকে থাকবে, ঠিক আছে? তারপর যাও, আমি পরে যাচ্ছি। তারপরে এখান থেকে 4 মান কোশ্চেনও রয়েছে, অনেকগুলি দিয়েছি আমি এখান থেকে, তোমরা অবশ্যই সেটা ফলো করবে। যে 3 নাম্বার যে অধ্যায়টা রয়েছে, নির্বাচন ও প্রতিনিধিত্ব যে অধ্যায়টা রয়েছে, তা নির্বাচন কাকে বলে দিয়েছি আমি, কোন দেশে প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল, ঠিক আছে? তারপর চলো কোন কোন দেশে প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবস্থা প্রচলিত ছিল? গ্রিসে, ঠিক আছে? তারপর দেখো অনেকগুলি কোশ্চেন দিয়েছি আমি এখানে, মোট 20টা কোশ্চেন দেখেছি। সম্পৃক্ত কোশ্চেন মানে 2 এর মান কোশ্চেন এখানে অনেকগুলি দিয়েছি আমি। এই যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কি বোঝো? খুব সুন্দর সুন্দর কোশ্চেন। প্রত্যক্ষ নির্বাচন বলতে কি বোঝো? খুব সুন্দর সুন্দর কোশ্চেন এগুলি, প্রত্যক্ষ পরোক্ষ, ঠিক আছে? সার্বজনীন ভোটাধিকারের পক্ষে যদি যুক্তি দাও, ঠিক আছে? তারপর দেখো অনেকগুলো নারীদের ভোটাধিকার সপক্ষে যদি যুক্তি দাও, নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়, নির্বাচন কত প্রকার, কি কি, খুব সুন্দর কোশ্চেন কিন্তু এগুলি, ঠিক আছে? তারপর দেখো 4 মান কোশ্চেন রয়েছে এখানে, তোমরা অবশ্যই ফলো করবে। এই ইসরায়েল যেটা রয়েছে এখানে, ইসরায়েল কিভাবে আনুপাতিক প্রতিনিধিত্ব অনুসরণ করেন, এইগুলি কোশ্চেন এখান থেকে এবার তোমাদের আসতে পারে। মনে রাখবে বাংলাদেশ আর ইসরায়েল যে টপিকটা, এটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, কারণ ইসরায়েলও যুদ্ধ, হামাসের সাথে যুদ্ধ ব্যস্ত আছে, আর জানো তো বাংলাদেশের অবস্থা কি। তোমাদের এটা নিয়ে একটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? ভারতের নির্বাচনী বৈশিষ্ট্যগুলি কি, এগুলি তোমাদের এখানে আসতে পারে পরীক্ষায়,
ঠিক আছে। চতুর্থ যে অধ্যায়টা রয়েছে শাসন বিভাগ, ভারতের শাসন বিভাগ, শাসন বিভাগ কার্যপালিকা একই কথা, ঠিক আছে। কে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন? রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রী। কিন্তু অনেকগুলি কোশ্চেন দিয়েছি এখানে, ভারতের উপরাষ্ট্রপতি কার্যকাল কত, ভারতের রাষ্ট্রপতির কার্যকাল কত, এখানে দিয়েছি আমি। এখানে তোমরা অবশ্যই এগুলি ফলো করে। ভারতের সরকারের প্রধানকে প্রধানমন্ত্রী, ঠিক আছে? একটা কোশ্চেন তোমাদের আসতে পারে, আবার নাও আসতে পারে, কোশ্চেনটাকে তোমাদের জানা থাকা দরকার। মনে রাখবে যে প্রকৃত শাসক যদি হয়ে থাকে তাহলে এটা প্রধানমন্ত্রী, আর যদি নামমাত্র শাসক হয়ে থাকে তাহলে এটা রাষ্ট্রপতি, ঠিক আছে। মনে রাখবে সব দেশের রাষ্ট্রপতি কিন্তু অতিরিক্ত পাওয়ারফুল থাকে, কিন্তু আমাদের দেশের রাষ্ট্রপতি পাওয়ারফুল আছে, কিন্তু তিনি নামমাত্র শাসক। আমাদের সবচেয়ে বেশি পাওয়ারফুল ব্যবহার করে প্রধানমন্ত্রী, ঠিক আছে। মনে রাখবে এটা, যে নামমাত্র শাসক মানে হচ্ছে রাষ্ট্রপতি, আর প্রকৃত শাসক মানে হচ্ছে প্রধানমন্ত্রী। আর রাজ্যের মধ্যে হলে নামমাত্র শাসক হচ্ছে রাজ্যপাল, আর প্রকৃত শাসক হচ্ছে মুখ্যমন্ত্রী, ঠিক আছে। মনে রাখবে এটা। এটা তোমাদের বইয়ে নাই মনে হয়, কিন্তু আমি তবু বলে দিয়েছি এটা, হ্যাঁ। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রধানমন্ত্রীর নাম হলো জওহরলাল নেহেরু, ঠিক আছে। মনে রাখবে এটা। স্বাধীন ভারতের প্রথম গৃহমন্ত্রীর নাম কি? সর্দার বল্লভভাই প্যাটেল। মনে রাখবে এটা তোমরা। এখানে ভারতবর্ষ প্রকৃত কার্যপালিকা শাসন বিভাগকে, তোমরা মনে রাখবে এটা। এগুলোতে অনেকগুলি দুইয়ের মানে এখান থেকে আসবে, একটা দুইয়ের মানে এখান থেকে আসবে, তোমরা অবশ্যই এগুলি দেখতে পারো, কোনো অসুবিধা নাই। তোমরা এগুলি দেখতে পারো। এখান থেকে চার মানেও আসবে, তোমরা এখান থেকে ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। রাষ্ট্রপতি নিয়ে একটা কোশ্চেন আসতে পারে। এই যে কোশ্চেনটা যেটা রয়েছে এখানে, ভারতের প্রধানমন্ত্রীকে কিভাবে নিয়োগ করা হয়, তার ক্ষমতা ও কার্যাবলী সম্বন্ধে আলোচনা করে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা অবশ্যই এটা পড়বে, ঠিক আছে। এটা দ্বিতীয় বইটা, যেটা আমি এখানে দিচ্ছি না। তোমরা অবশ্যই এখান থেকে তোমরা দেখে নেবে, আমি একটু দেখাচ্ছি, তোমরা অবশ্যই এখান থেকে দেখে নেবে। আর বাকিটা আমরা পরের ভিডিওতে কভার করে নেবো, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই। নমস্কার এবং ধন্যবাদ সবাইকে।